বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী এস ম্যাকলাউডের লেখা কমিউনিকেশন স্কিলস বইটি। প্রত্যেক মানুষের জীবনে যোগাযোগ বা কমিউনিকেশন এমন একটা অংশ যা প্রায় প্রত্যেক মুহূর্তে সক্রিয় থাকে। আমরা কোনো বন্ধুর সাথে কথা বলি, কোনো শিক্ষকের কাছে কিছু জিজ্ঞাসা করি বা পরিবারের সাথে আলোচনা করি। সব জায়গাতেই কমিউনিকেশন তার ভূমিকা পালন করে। কিন্তু কমিউনিকেশন মানে শুধু কথা বলা নয়, এটি একটি দ্বিমুখী প্রক্রিয়া, যেখানে বলা আর শোনা দুটোই সমান গুরুত্বপূর্ণ। স্কট ম্যাকলাউড কমিউনিকেশনকে খুব সহজ এবং অর্থপূর্ণভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মতে কমিউনিকেশনের শুরু হয় স্বচ্ছতা, মনোযোগ এবং আবেগজনিত বুদ্ধিমত্তা দিয়ে। যখন আমরা কারোর সাথে কথা বলি, তখন আমাদের মূল লক্ষ্য থাকে যাতে সামনের জন আমাদের কথা সহজে বুঝতে পারে। এর জন্য স্বচ্ছতা খুব জরুরি। স্বচ্ছতার অর্থ হলো আমরা যা বলবো তা যেন পরিষ্কার, সরাসরি এবং কোনো বিভ্রান্তি ছাড়া হয়। যদি আমরা খুব ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি বা খুব কঠিন শব্দ ব্যবহার করি, তাহলে সামনের জন বিভ্রান্ত হতে পারে। তাই সহজ এবং স্পষ্ট ভাষাই সবচেয়ে কার্যকর। এবার কথা বলা যাক মনোযোগ নিয়ে। এটি এমন একটা দক্ষতা যা বেশিরভাগ মানুষই উপেক্ষা করে, কিন্তু কমিউনিকেশনকে শক্তিশালী করার জন্য মনোযোগ খুব জরুরি। যখন আমরা মনোযোগ দিয়ে শুনি, তখন আমরা শুধু শব্দই শুনি না, বরং সেই ব্যক্তির আবেগ এবং উদ্দেশ্য বুঝতে পারি। ভাবুন তো, কেউ আপনার সাথে তার মনের কথা ভাগ করে নিচ্ছে, কিন্তু আপনি ফোনে ব্যস্ত। সেই মুহূর্তে আপনি শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকলেও মানসিকভাবে অনুপস্থিত। এতে সামনের জনের মনে হবে যে তার কথার কোনো মূল্য নেই, এবং তারপর আপনি যাই বলুন না কেন তার কোনো মানে থাকবে না। তাই মনোযোগ অর্থাৎ পুরোপুরি উপস্থিত থাকা কমিউনিকেশনের একটি শক্তিশালী স্তম্ভ। আবেগজনিত বুদ্ধিমত্তাও কমিউনিকেশনকে পরবর্তী স্তরে নিয়ে যায়। আবেগজনিত বুদ্ধিমত্তার অর্থ হলো নিজে এবং অন্যের আবেগ বোঝা, নিয়ন্ত্রণ করা এবং সঠিকভাবে প্রকাশ করা। যখন আমরা আবেগগতভাবে বুদ্ধিমান হই, তখন আমরা বুঝতে পারি কোন সময় কি বলা উচিত এবং কিভাবে বলা উচিত। যদি সামনের জন কোনো সমস্যায় থাকে, তাহলে আমরা তাকে আরও আঘাত দিতে পারে এমন শব্দ এড়িয়ে চলি। আমরা আমাদের কথা একটু সংবেদনশীলতার সাথে উপস্থাপন করি। এতে বিশ্বাস তৈরি হয় এবং কথোপকথন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। কমিউনিকেশনে শুধু শব্দই নয়, শারীরিক ভাষা, সুর এবং অভিব্যক্তিরও একটা বড় ভূমিকা থাকে। অনেক সময় আমরা কিছু বলি না, কিন্তু আমাদের মুখ বা গলার স্বরই সব কিছু বলে দেয়। যদি তুমি কাউকে বলো, আমি তোমার জন্য খুব খুশি, কিন্তু তোমার মুখ দেখে মনে হয় তুমি রেগে আছো, তাহলে সামনের জন তোমার কথার উপর নয়, তোমার শারীরিক ভাষার উপর বিশ্বাস করবে। তাই কার্যকর কমিউনিকেশনের জন্য জরুরি যে আমরা যা বলছি, আমাদের অভিব্যক্তি এবং সুরেও যেন সেটাই প্রতিফলিত হয়। এবার একটু ভাবুন, যখন আপনি কারোর সাথে কথা বলেন, তখন কি আপনি শুধু বলেন নাকি শোনেনও? অনেক সময় মানুষ কমিউনিকেশনকে একমুখী প্রক্রিয়া ভেবে নেয়। তারা শুধু নিজের কথা বলতে চায়, সামনের জনের কথা শুনতে চায় না। কিন্তু কমিউনিকেশন ততক্ষণ অসম্পূর্ণ থাকে যতক্ষণ না তাতে সঠিক শ্রবণ বা লিসনিং যুক্ত হয়। আর শোনার মানে শুধু কান দিয়ে শোনা নয়, মন দিয়ে শোনা। যখন আমরা কারোর কথা মনোযোগ দিয়ে শুনি, তখন আমরা কেবল তাদের শব্দই বুঝি না, বরং তাদের আবেগ এবং উদ্দেশ্য অনুভব করতে পারি। একেই সহানুভূতি বলা হয়, এবং সহানুভূতি কমিউনিকেশনকে অনেক গভীর এবং খাঁটি করে তোলে। একটি ভালো কথোপকথন সেটাই যেখানে উভয় পক্ষই একে অপরকে বলার এবং বোঝার জন্য জায়গা দেয়। যখন একজন কথা বলে, তখন অন্যজন ধৈর্য ধরে শোনে এবং তারপর ভূমিকা বদলায়। এই ভারসাম্যই কমিউনিকেশনকে শক্তিশালী করে। অনেক সময় মানুষ শুধু উত্তর দেওয়ার জন্য শোনে, বোঝার জন্য নয়। মানে সামনের জন কিছু বলছে আর আমরা মনে মনে তার উত্তর তৈরি করতে থাকি। এক্ষেত্রে আমরা আসল অর্থটা বুঝতে পারি না। তাই ম্যাকলাউড জোর দিয়ে বলেন যে বোঝার জন্য শুনুন, শুধু জবাব দেওয়ার জন্য নয়। কমিউনিকেশনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফিডব্যাক। যখন আমরা কারোর সাথে কথা বলি, তখন আমাদের এটাও দেখা উচিত যে আমাদের কথার কি প্রভাব পড়ছে। সামনের জন কি আমাদের কথায় খুশি, বিভ্রান্ত নাকি বিরক্ত? কার্যকর কমিউনিকেশনে আমাদের কথার প্রভাব বোঝার ক্ষমতা থাকা উচিত। আর যদি মনে হয় আমাদের কথায় কেউ কষ্ট পেয়েছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ক্ষমা চাইতে পারি বা বিষয়টা পরিষ্কার করতে পারি। এটাই মানসিক পরিমক্ষতা। আজকের এই দ্রুতগতির ডিজিটাল জগতে কমিউনিকেশন আরও জটিল হয়ে গেছে। আমরা টেক্সট মেসেজ, ভয়েস নোট, ইমেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। কিন্তু এই সমস্ত মাধ্যমে একটি বড় চ্যালেঞ্জ হলো আবেগের সঠিক প্রকাশ না হওয়া। একটি সহজ বার্তাও অনেক সময় ভুল বোঝা যেতে পারে, কারণ তাতে সুর, মুখের অভিব্যক্তি বা অঙ্গভঙ্গি থাকে না। তাই ডিজিটাল কমিউনিকেশনে স্বচ্ছতা এবং সহানুভূতি আরও বেশি জরুরি হয়ে পড়ে। কমিউনিকেশন শুধু সম্পর্ক গড়ার জন্যই নয়, সম্পর্ক বাঁচানোরও একটি শক্তিশালী উপায়। যখন আমরা আমাদের বন্ধু, পরিবার বা কর্মীদের সাথে খোলামেলা এবং সততার সাথে কথা বলি, তখন ভুল বোঝাবুঝি কমে যায়। অনেক সংঘাত শুধু এই কারণেই হয় কারণ মানুষ একে অপরের সাথে পরিষ্কারভাবে কথা বলে না। কখনো অহংকারের কারণে, কখনো ভয়ের কারণে আমরা আমাদের অনুভূতি চেপে রাখি।
আর তারপর সেই ছোট ছোট কথাগুলো ধীরে ধীরে ভিতরে জমতে থাকে এবং একদিন ফেটে পড়ে। কিন্তু যদি আমরা শুরু থেকেই খোলামেলা কমিউনিকেশন রাখি তাহলে এই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব। ম্যাকক্লাউড এটাও বলেন যে কমিউনিকেশন একটি শেখার প্রক্রিয়া, কেউ নিখুঁত বক্তা হয়ে জন্মায় না। আমরা সবাই ধীরে ধীরে অনুশীলন করে ভালো বক্তা হতে পারি। যখন আমরা নিজেদের কমিউনিকেশনের ভুলগুলো চিনতে পারি এবং সেগুলো উন্নত করার চেষ্টা করি, তখনই আমরা উন্নতি করি। আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সবাই কখনো না কখনো ভুল বোঝাবুঝি তৈরি করি, কিন্তু যদি আমাদের উদ্দেশ্য পরিষ্কার এবং বিশুদ্ধ হয় তাহলে আমরা তা শুধরে নিতে পারি। কমিউনিকেশনের শক্তি আরও বেড়ে যায় যখন আমরা অন্যদেরও বলার সুযোগ দিই। শুধু নিজে বলে যাওয়া এবং অন্যের কথায় বাধা দেওয়া কমিউনিকেশনকে দুর্বল করে, কিন্তু যখন আমরা শোনার ক্ষমতা বাড়াই তখন আমরা অন্যদের সম্মানও বাড়াই। শোনা একটি খুব বড় উপহার যা আমরা অন্যদের দিতে পারি, আর যখন মানুষ অনুভব করে যে কেউ তাদের মন দিয়ে শুনছে তখন তারা স্বাভাবিকভাবেই খুলে যায়, বিশ্বাস করতে শুরু করে এবং একটি গভীর সংযোগ তৈরি হয়। সুতরাং যদি তুমি চাও তোমার সম্পর্কগুলো শক্তিশালী হোক, তোমার দল তোমার কথা শুনুক বা মানুষ তোমার থেকে অনুপ্রাণিত হোক, তাহলে সবার আগে কমিউনিকেশনকে বোঝো এবং এতে দক্ষ হয়ে ওঠো। সহজভাবে বলো, মন দিয়ে শোনো, অন্যের আবেগ বোঝো এবং নিজের অনুভূতি সততার সাথে প্রকাশ করো। এটি এমন একটি শিল্প যা তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল করতে পারে, তা ব্যক্তিগত হোক বা পেশাগত। কমিউনিকেশন কোনো জটিল তত্ত্ব নয়, এটা তো সেটাই যা আমরা প্রতিদিন করি, কিন্তু যদি একটু সচেতনতা এবং অনুশীলনের সাথে করা যায় তাহলে এই কমিউনিকেশনই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আর যত তুমি এই দক্ষতাকে উন্নত করবে, দেখবে মানুষ তোমাকে আরও বেশি বুঝতে শুরু করেছে, তোমাকে আরও বেশি পছন্দ করছে এবং তোমার সাথে একটি সংযোগ অনুভব করছে। এটাই তো সত্যিকারের কমিউনিকেশনের জাদু, মন থেকে মনে পৌঁছানোর সংযোগ। যদি তোমরা চাও তাহলে এই বিষয়ে আরও পাঠ তৈরি করা যেতে পারে, যেমন কর্মক্ষেত্রে, সম্পর্কে বা সংঘাতের পরিস্থিতিতে কার্যকর কমিউনিকেশন কিভাবে করা যায়। শুধু জানিও। যখনই আমরা কমিউনিকেশনের কথা বলি আমাদের মাথায় প্রথমেই আসে কথা বলা, অর্থাৎ স্পিকিং। কিন্তু সত্যিটা হলো কমিউনিকেশনের আসল শুরু হয় শোনা থেকে, আর সেটাও শুধু শোনা নয়, বরং মনোযোগ দিয়ে এবং উদ্দেশ্য নিয়ে শোনা। উদ্দেশ্য নিয়ে শোনার অর্থ হলো সামনের জনের কথা বোঝার চেষ্টা করা, শুধু শুনে নেওয়ার জন্য নয়, বরং সংযোগ স্থাপনের জন্য শোনা। যখন আমরা আন্তরিকভাবে কারোর কথা শুনি তখন সেই ব্যক্তি নিজেকে মূল্যবান মনে করে এবং সেখান থেকেই শুরু হয় একটি গভীর এবং অর্থপূর্ণ সংযোগ। শোনা কোনো নিষ্ক্রিয় কাজ নয়, এটি একটি সক্রিয় প্রক্রিয়া। একে বলা হয় সক্রিয় শ্রবণ বা অ্যাক্টিভ লিসনিং। সক্রিয় শ্রবণের অর্থ হলো যখন কেউ কথা বলছে তখন আমরা পুরো মনোযোগ দিয়ে তার কথাগুলো গ্রহণ করি। এই সময় আমাদের মন যেন অন্য কোথাও ঘুরে না বেড়ায়, আমরা যেন ফোনে স্ক্রল না করি বা পরবর্তী উত্তরের পরিকল্পনা না করি। অনেক সময় মানুষ শোনে ঠিকই, কিন্তু শুধু এই জন্য যা সামনের জন চুপ করলেই তারা সঙ্গে সঙ্গে বলা শুরু করতে পারে। এটা কমিউনিকেশন নয়, এটা শুধু পালা করে বলার একটা খেলা হয়ে যায়। কিন্তু যখন আমরা উদ্দেশ্য নিয়ে শুনি তখন আমরা সামনের জনের অনুভূতি, চিন্তা এবং অভিজ্ঞতা গভীরভাবে বোঝার চেষ্টা করি। শোনা একটা শিল্প, আর এই শিল্পটা তখনই ফুটে ওঠে যখন আমরা তাতে সহানুভূতি এবং ধৈর্য যোগ করি। যে কোনো মানুষ যখন কিছু বলে তার শব্দের পেছনে অনেক কিছু লুকিয়ে থাকে, আবেগ, আশা, নিরাপত্তাহীনতা, বিভ্রান্তি। যদি আমরা শুধু শব্দের উপর মনোযোগ দিই এবং সেই আবেগপ্রবণ স্তরকে উপেক্ষা করি তাহলে আমরা কমিউনিকেশনের একটি বড় অংশ মিস করে ফেলি। তাই সক্রিয় শ্রবণের একটি অংশ এটাও যে আমরা সামনের জনের শারীরিক ভাষা, গলার স্বর এবং মুখের অভিব্যক্তিও লক্ষ্য করি। অনেক সময় কেউ বলে আমি ঠিক আছি, কিন্তু তার চোখ অন্য কথা বলে। যদি আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে আমরা সেই না বলা কথাটাও ধরতে পারি। সক্রিয় শ্রবণের আরেকটি শক্তিশালী উপায় হলো প্যারাফ্রেজিং। এটা হলো যখন আমরা সামনের জনের বলা কথা নিজের ভাষায় আবার বলি, যাতে এটা নিশ্চিত করা যায় যে আমরা ঠিক বুঝেছি। যেমন যদি কেউ বলে আমার মনে হচ্ছে আমার পরিশ্রমের কোনো কদর নেই, তাহলে আমরা বলতে পারি তোমার মনে হচ্ছে যে লোকেরা তোমার পরিশ্রমকে স্বীকৃতি দিচ্ছে না, তাই না? এই ছোট্ট অভ্যাসটি সামনের জনকে অনুভব করায় যে তার কথা শোনা এবং বোঝা হয়েছে। এতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে এবং বিশ্বাস গড়ে ওঠে।
যখন আমরা উদ্দেশ্য নিয়ে শুনি তখন আমরা শুধু প্রতিক্রিয়া জানানোর জন্য নয়, বরং বোঝার জন্য শুনি। এই পার্থক্যটা অনেক বড়। যখন আমরা বোঝার জন্য শুনি তখন আমরা বিচার করি না, উপদেশ দেওয়ার তাড়া দেখাই না, এবং সামনের জনকে নিজেকে প্রকাশ করার পুরো সুযোগ দিই। কখনো কখনো কারো শুধু একজন ভালো শ্রোতার প্রয়োজন হয়, কোনো বিশেষজ্ঞের পরামর্শের নয়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই সেই নীরবতাকে অদ্ভুত মনে করে এবং সঙ্গে সঙ্গে কোনো পরামর্শ দিতে শুরু করে। আরে এমন ভেবো না, বা তোমার তো খুশি হওয়া উচিত। কিন্তু হয়তো সামনের জন শুধু এটাই চায় যে কেউ তার কথা চুপচাপ শুনে নিক। উদ্দেশ্যপূর্ণ শ্রবণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তরিক আগ্রহ দেখানো। যখন আমরা আগ্রহ দেখাই তখন আমাদের প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই আসে। তারপর কি হলো? তখন তুমি কি অনুভব করেছিলে? এরপর তোমার পরিকল্পনা কি? এই ধরনের প্রশ্নগুলো শুধু কথোপকথনকে এগিয়ে নিয়ে যায় না, বরং সামনের জনকে অনুভব করায় যে সে গুরুত্বপূর্ণ। একজন ভালো শ্রোতা সেই যে কৌতূহলের সাথে শোনে, শুধু আনুষ্ঠানিকতার জন্য নয়। যখন কেউ দেখে যে আমরা সততার সাথে তার কথায় আগ্রহী, তখন সে তার দ্বিধা ঝেড়ে ফেলে এবং মন খুলে কথা বলে। উদ্দেশ্য নিয়ে শোনা একটি খুব শক্তিশালী মানসিক হাতিয়ারও। যখন কেউ দুঃখী থাকে এবং আমরা তাকে মনোযোগ দিয়ে শুনি, তখন সে নিজে থেকেই কিছুটা হালকা বোধ করে। তার কষ্ট অর্ধেক হয়ে যায় শুধু এই কারণেই যে সে তার কথা বলতে পেরেছে এবং কেউ বাধা না দিয়ে শুনেছে। এটা কোনো দামি থেরাপির চেয়ে কম নয়, আর এই দক্ষতা আমাদের সবার মধ্যেই থাকতে পারে, শুধু প্রশিক্ষণ করতে হবে। এবার দৈনন্দিন জীবনের কথা ভাবা যাক। ধরুন আপনার বন্ধুর মন খারাপ, সে এসে বলল, বন্ধু আজ কিছু ভালো লাগছে না। যদি আপনি বলে দেন, আরে ছাড়, চল সিনেমা দেখি, সব ঠিক হয়ে যাবে, তাহলে আপনি তার কথাটাকে এড়িয়ে গেলেন। কিন্তু যদি আপনি তাকে কিছুক্ষণ কথা বলতে দেন, তার কথায় আগ্রহ দেখান, তারপর ধীরে ধীরে তার পাশে থাকেন, তাহলে হয়তো সে নিজেই ভালো বোধ করতে শুরু করবে। অনেক সময় উপস্থিতি এবং মনোযোগ দিয়ে শোনাই সবচেয়ে বড় সাহায্য। উদ্দেশ্য নিয়ে শোনা শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, কর্মক্ষেত্রেও এর বড় প্রভাব রয়েছে। একজন ভালো নেতা সে নয় যে সবচেয়ে বেশি বলে, বরং সেই যে সবচেয়ে বেশি শোনে। যখন কর্মচারীরা অনুভব করে যে তাদের বস তাদের কথা আন্তরিকভাবে শোনে, তখন তারা আরও অনুপ্রাণিত থাকে, ধারণাগুলো অবাধে প্রবাহিত হয় এবং কাজের সম্পৃক্ততা বাড়ে। একইভাবে শিক্ষক, ছাত্র, ডাক্তার, রোগী সব জায়গাতেই উদ্দেশ্যপূর্ণ শ্রবণ একটি শক্তিশালী সংযোজক। এই দক্ষতাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করা কোনো রকেট সায়েন্স নয়। যখনই কেউ কিছু বলবে তখন আপনার পুরো মনোযোগ সেই ব্যক্তির উপর দিন। মাঝে ফোন চেক করবেন না, তার চোখে চোখ রাখুন। মাঝে বা বুঝলাম বলুন, যাতে সামনের জন বুঝতে পারে যে আপনি সংযুক্ত আছেন। যদি কিছু বুঝতে না পারেন তাহলে জিজ্ঞাসা করুন, মানে তুমি বলতে চাইছো যে? এই ধরনের অ্যাপ্রোচ কমিউনিকেশনকে গভীর করে। আজকের সোশ্যাল মিডিয়ার জগতে সবারই বলার তাড়া, কিন্তু শোনার ক্ষমতা কমে যাচ্ছে। সবাই নিজের কথা ভাইরাল করতে চায়, কিন্তু কেউ কারো কথা বোঝার চেষ্টা করে না। এমন সময় যদি আপনি একজন ভালো শ্রোতা হয়ে ওঠেন, তাহলে আপনি স্বাভাবিকভাবেই অন্যদের থেকে আলাদা হয়ে উঠবেন। মানুষ আপনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আপনার সাথে জুড়তে চাইবে এবং আপনাকে বিশ্বাস করবে। উদ্দেশ্য নিয়ে শোনা একটি উপহার যা আমরা কাউকে দিই এবং বিনিময়ে আমরা বিশ্বাস, সম্মান এবং গভীর সম্পর্ক পাই। এটি এমন একটি অভ্যেস যা ধীরে ধীরে গড়ে ওঠে, অনুশীলনের মাধ্যমে শক্তিশালী হয় এবং প্রতিটি সম্পর্কে জাদু ভরে দেয়। যখন আমরা সততার সাথে এবং উদ্দেশ্য নিয়ে কারো কথা শুনি, তখন আমরা শুধু একটি কথোপকথন করি না, আমরা সেই ব্যক্তির জগতে প্রবেশ করি। আর এটি একটি খুব সুন্দর অভিজ্ঞতা। তাই পরের বার যখন কেউ কিছু বলবে, তখন শুধু একটু থামুন, নিজেকে ধীর করুন, উত্তর দেওয়ার তাড়া করবেন না। শুধু শুনুন, মনোযোগ দিয়ে, মন দিয়ে, বোঝার ইচ্ছায়। আর আপনি নিজেই দেখবেন কিভাবে কমিউনিকেশনে উষ্ণতা বাড়ছে, সংযোগ গভীর হচ্ছে এবং সম্পর্কগুলো শক্তিশালী হয়ে উঠছে। যদি আপনারা চান তাহলে এই বিষয়ে আরও পার্ট যুক্ত করা যেতে পারে, যেমন ভালো শোনার পথে বাধা বা সংঘাতের পরিস্থিতিতে শোনা। শুধু জানাবেন। যখনই আমরা কমিউনিকেশনের কথা বলি, বেশিরভাগ মানুষই শুধু কথ্য শব্দের কথা ভাবে, মানে আমরা যা বলি সেটাই প্রধান বলে মনে করা হয়। কিন্তু সত্যিটা হলো, আমরা যা প্রকাশ করি তার খুব কম অংশই শুধু শব্দ দিয়ে বোঝানো যায়। আমাদের শারীরিক ভাষা, আমাদের অঙ্গভঙ্গি, আমাদের চোখের যোগাযোগ, আমাদের অভিব্যক্তি, এই সব কিছুই খুব বড় ভূমিকা পালন করে। একে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন বা অমৌখিক যোগাযোগ। আর যে ব্যক্তি এই দক্ষতায় পারদর্শী হয়ে যায়, সে কিছু না বলেও অনেক কিছু বলতে পারে।
নন ভার্বালিস্ট হওয়ার অর্থ হলো নিজের শরীরের নড়াচড়া, অভিব্যক্তি, সুর এবং সংকেতগুলোকে এমনভাবে ব্যবহার করা যাতে তা আমাদের কথার সাথে মিলে যায় এবং আমাদের একজন আত্মবিশ্বাসী, স্পষ্ট এবং সহজযোগ্য মানুষ হিসাবে উপস্থাপন করে। ম্যাকলাউডের মতে কমিউনিকেশনের বেশিরভাগ অংশ অর্থাৎ 50%-এরও বেশি আমরা আমাদের শরীর দিয়েই করে ফেলি। ভেবে দেখুন, যদি কেউ বলে আমি খুশি কিন্তু তার মুখটা উদাস, চোখ নিচের দিকে এবং কণ্ঠস্বর ধীর হয়, তাহলে কি আপনি মানবেন যে সে সত্যিই খুশি? সম্ভবত না, কারণ তার শারীরিক ভাষা তার কথার সাথে মিলছে না। আমাদের শরীর খুব শক্তিশালী সংকেত দেয়। যখন আমরা কারো সাথে কথা বলি তখন আমাদের অঙ্গবিন্যাস অর্থাৎ আমরা কিভাবে দাঁড়িয়ে বা বসে আছি তা অনেক কিছু বলে দেয়। যদি আমরা সোজা এবং আরামদায়ক ভঙ্গিতে থাকি, কাঁধ পেছনের দিকে থাকে, বুক খোলা থাকে, তাহলে সামনের জন আমাদের আত্মবিশ্বাসী এবং বিশ্বাসযোগ্য মনে করবে। কিন্তু যদি আমাদের শরীর ঝুঁকে থাকে, হাত পা বন্ধ থাকে বা আমরা বারবার চোখ সরিয়ে নিই, তাহলে সামনের জন হয়তো আমাদের নার্ভাস বা অনাগ্রহী মনে করবে। চোখের যোগাযোগও কমিউনিকেশনে একটি বড় ভূমিকা পালন করে। যখন আমরা কারো সাথে কথা বলার সময় তার চোখে তাকাই, তখন আমরা তাকে সম্মান দিই এবং দেখাই যে আমরা মনোযোগ দিচ্ছি। চোখের যোগাযোগে বিশ্বাস গড়ে ওঠে। কিন্তু যদি কেউ বারবার দৃষ্টি সরিয়ে নেয়, তাহলে মনে হতে পারে যে সে কিছু লুকোচ্ছে বা সত্যি বলছে না। তবে প্রয়োজনের চেয়ে বেশি তাকিয়ে থাকাও অস্বস্তিকর হতে পারে। তাই চোখের যোগাযোগে ভারসাম্য থাকা উচিত। অঙ্গভঙ্গিও একটি ধরনের ভাষা। যেমন হাসি তা সম্মান প্রকাশ করতে পারে, কিন্তু এটা সাংস্কৃতিক এবং ব্যক্তিগত সীমানার ওপর নির্ভর করে, তাই এর ব্যবহার সাবধানে করা উচিত। তবে আমরা অন্যের শারীরিক ভাষা পড়তে যত পারদর্শী হই, ততই কার্যকর বক্তা হয়ে উঠি। নীরবতাও নন ভার্বাল। অনেক সময় নীরবতা অনেক কিছু বলে যায়। যদি দুজন মানুষ তর্কে লিপ্ত থাকে এবং একজন হঠাৎ চুপ হয়ে যায়, তাহলে সেই নীরবতাও একটি বার্তা দেয়। অনেক সময় আমরা একটু থেমে আমাদের কথার প্রভাব আরও বাড়াতে পারি। এই নন ভার্বাল বিরতিগুলো আমাদের শব্দকে জোরদার করতে সাহায্য করে। এবার ভাবুন, একজন ইন্টারভিউয়ারের সামনে বসা প্রার্থী যদি বারবার হাত ঘষে, পা নড়ায়, চোখ সরিয়ে নেয়, তাহলে ইন্টারভিউয়ার তাকে নার্ভাস মনে করবে, যদিও তার উত্তরগুলো যতই ভালো হোক না কেন। অন্যদিকে যদি কোনো প্রার্থী রিল্যাক্সড হয়ে বসে থাকে, হাসির সাথে চোখের যোগাযোগ রাখে, তাহলে ইন্টারভিউয়ারের মনে হবে যে সে আত্মবিশ্বাসী এবং প্রস্তুত। তাই শারীরিক ভাষা কখনো লুকানো যায় না, এটা সব কিছু বলে দেয়। নন ভার্বাল সংকেতগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে যখন সেগুলো আমাদের শব্দের সাথে মিলে যায়। মানে যখন আমরা যা বলছি এবং যা দেখাচ্ছে দুটোই একই কথা বলে। যদি কেউ বলে আমার খুব আনন্দ হয়েছে কিন্তু তার মুখটা গম্ভীর, কণ্ঠস্বর একঘেয়ে, তাহলে তার উপর সন্দেহ হওয়া স্বাভাবিক। কিন্তু যদি সেই একই ব্যক্তি উত্তেজনার সাথে খোলা শারীরিক ভাষায় বলে, তাহলে কথাটা হৃদয়ে পৌঁছায়। নন ভার্বাল মাস্টারি শুধু অন্যদের প্রভাবিত করার জন্য নয়, এটি নিজের আত্মসাজ বাড়ানোর জন্যেও জরুরি। যখন আমরা আমাদের শারীরিক ভাষার দিকে মনোযোগ দিতে শুরু করি, তখন আমরা নিজেদেরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করি। আমরা জানতে পারি কোন পরিস্থিতিতে আমরা নার্ভাস হয়ে যাই, কোন আবেগে আমাদের শরীর কিভাবে প্রতিক্রিয়া করে, এবং তখন আমরা তা উন্নত করতে শিখি। এর মধ্যে আরও একটি স্তর আসে, অন্যদের শারীরিক ভাষা পর্যবেক্ষণ করা। যখন আমরা অন্যদের নড়াচড়া, অভিব্যক্তি এবং অঙ্গবিন্যাস মনোযোগ দিয়ে দেখি, তখন আমরা তাদের আবেগ বুঝতে পারি, তারা কিছু বলুক বা না বলুক। এই দক্ষতার সম্পর্ক উন্নত করতে খুব কাজে আসে, তা ব্যক্তিগত হোক বা পেশাগত। এবার বাস্তব জীবনের কথা বলা যাক। একজন শিক্ষক যিনি শিশুদের সাথে খোলা এবং স্বচ্ছন্দভাবে কথা বলেন, অঙ্গভঙ্গি ব্যবহার করেন, তাদের চোখে তাকান, তিনি শিশুদের মধ্যে বেশি জনপ্রিয় হবেন। অন্যদিকে একজন শিক্ষক যিনি ক্লাসে ভয় দেখান, অভিব্যক্তি ছাড়া কথা বলেন, ছাত্রদের সাথে চোখের যোগাযোগ করেন না, তার কথার প্রভাব কম হবে। একইভাবে একজন ডাক্তার যদি রোগীকে শান্তভাবে দেখেন, তার কথা মনোযোগ দিয়ে শোনেন, হাসেন, তাহলে রোগী স্বস্তি পাবে। কিন্তু যদি তিনি তাড়াহুড়োয় থাকেন, না দেখেই প্রেসক্রিপশন ধরিয়ে দেন, তাহলে রোগী নিজেকে উপেক্ষিত এবং বিচ্ছিন্ন মনে করবে। নন ভার্বাল মাস্টারির অর্থ শুধু ভালো দেখানো নয়, এর অর্থ হলো খাঁটি এবং আত্মবিশ্বাসী অনুভব করানো। এটা তখনই আসে যখন আমরা আমাদের ভেতরের আবেগ বুঝি এবং সেগুলোকে কার্যকরভাবে প্রকাশ করতে শিখি। যদি আমরা উদ্বিগ্ন থাকি, তাহলে গভীর শ্বাস, সঠিক অঙ্গবিন্যাস এবং একটি হাসির মাধ্যমে আমরা নিজেদেরকে ভারসাম্যপূর্ণ করতে পারি। আজকের ডিজিটাল সময়ে যেখানে বেশিরভাগ যোগাযোগ ফোন বা টেক্সটে হয়, সেখানে মুখোমুখি যোগাযোগের গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ টেক্সটে আমরা শুধু শব্দ দেখতে পাই, আবেগ নয়। কিন্তু যখন আমরা কারো সাথে বাস্তবে দেখা করি, তখন আমরা তার পুরো ব্যক্তিত্ব অনুভব করি, তার শারীরিক ভাষা, সুর, চোখ, হাসি, সব কিছু।
আর সেখান থেকেই আসল সংযোগ তৈরি হয়। ম্যাকলাউড এই কথার ওপর জোর দেন যে যেই ব্যক্তি তার ননভার্বাল সংকেতগুলো চিনে নেয় এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখে যায়, সে কমিউনিকেশনে বিশেষজ্ঞ হয়ে ওঠে। তার কথায় ওজন থাকে, তার উপস্থিতি অনুভূত হয় এবং মানুষ স্বাভাবিকভাবেই তার দিকে আকৃষ্ট হয়। সুতরাং যদি তুমি চাও যে মানুষ তোমার কথা গুরুত্ব সহকারে নিক, তোমাকে মনে রাখুক এবং বিশ্বাস করুক, তাহলে শুধু শব্দের ওপর কাজ করো না, তোমার শারীরিক ভাষা, অঙ্গবিন্যাস, চোখের যোগাযোগ, অভিব্যক্তি এগুলোর দিকেও মনোযোগ দাও। আয়নার সামনে নিজের সাথে কথা বলার অনুশীলন করো, প্রেজেন্টেশন দেওয়ার সময় ভিডিও রেকর্ড করো, অন্যদের পর্যবেক্ষণ করো এবং নিজের প্যাটার্ন বোঝো। কমিউনিকেশন শুধু শব্দের খেলা নয়, এটি পুরো শরীর এবং মনের সমন্বয়। যখন আমরা শরীর এবং শব্দকে একটি দলের মতো চালাই, তখনই আমাদের কথায় সেই জাদু আসে যা হৃদয় স্পর্শ করে। আর এটাই হলো নন ভার্বাল মাস্টারি, না বলেও অনেক কিছু বলে দেওয়ার শিল্প। যখনই আমরা কারো সাথে কথা বলি, তখন আমাদের বলার ধরনটি সেই বার্তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেটা আমরা দিতে চাই। মানে যদি আমাদের কথা পরিষ্কার না হয়, আমাদের কণ্ঠস্বর কাঁপতে চাকে, বা আমরা বারবার লাইক, মানে, যেমন এই ধরনের ফিলার ব্যবহার করি, তাহলে সামনের জন আমাদের কথার চেয়ে আমাদের দ্বিধার দিকে বেশি মনোযোগ দেবে। এই জন্যই ম্যাকলাউডের বইতে বিশেষভাবে এই কথার উপর জোর দেওয়া হয়েছে যে আমরা কিভাবে পরিষ্কার এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলতে শিখতে পারি। পরিষ্কার এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলা একদিনে আসে না, এটি একটি প্রক্রিয়া যা ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে। প্রথম ধাপ হলো নিজের ভেতরের দ্বিধা ধরা এবং তা দূর করা। প্রায়ই আমরা প্রকাশ্যে কথা বলতে ভয় পাই, কারণ আমাদের মনে হয় আমাদের ইংরেজি নিখুঁত নয়, বা আমরা মাঝে আটকে যাব, বা সামনের জন্য আমাদের বিচার করবে। কিন্তু কমিউনিকেশনের জগতে আত্মবিশ্বাসের অর্থ এই নয় যে তুমি নিখুঁতভাবে বলবে। এর অর্থ হলো তুমি যাই বলো তাতে বিশ্বাস রাখো। দৃঢ়ভাবে কথা বলার অর্থ হলো নিজের কথা সম্মানজনকভাবে এবং আত্মবিশ্বাসের সাথে রাখা, কাউকে দাবিয়ে না গিয়ে এবং নিজে দমে না গিয়ে। যখন আমরা আমাদের কথায় বারবার মানে, বুঝলে, এই ধরনের ফিলের ব্যবহার করি, তখন আমাদের কথা দুর্বল শোনায়। এই শব্দগুলো প্রায়ই তখনই আসে যখন আমরা ভাবতে ভাবতে কথা বলি বা নার্ভাস থাকি। কিন্তু যদি আমরা বিরতি নিতে শিখি, তাহলে সেই শূন্যস্থান ফিলার দিয়ে ভরার প্রয়োজনই পড়বে না। নীরবতা যখন সঠিকভাবে ব্যবহার করা হয়, তখন সেটাও একটি শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। ম্যাকলাউড বলেন যে কার্যকর কমিউনিকেশনের সংক্ষিপ্ততা, অর্থাৎ কথাকে ছোট এবং পরিষ্কার রাখা খুব জরুরি। অনেকে মনে করেন যে বেশি কথা বলা মানে বেশি বোঝানো, কিন্তু তা নয়। যদি আমরা একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলি, তাহলে সামনের জন বিরক্ত বা বিভ্রান্ত হতে পারে। তাই ভালো হয় যদি আমরা আমাদের বক্তব্যকে সুনির্দিষ্টভাবে রাখি, যতটুকু প্রয়োজন ততটুকুই বলি এবং সরাসরি বলি। আত্মবিশ্বাস দেখানোর জন্য গলার স্বরও কিন্তু খুব জরুরি। টোনের অর্থ হলো আমাদের কণ্ঠস্বরের উচ্চতা, গতি এবং আবেগ। যদি আমাদের কণ্ঠস্বর খুব জোরে হয়, তাহলে তা আক্রমণাত্মক লাগতে পারে। যদি খুব ধীর হয়, তাহলে অনাগ্রহী বা অনিশ্চিত লাগতে পারে। কিন্তু যদি আমরা আমাদের টোনকে স্বাভাবিক এবং উষ্ণ রাখি, অর্থাৎ না খুব জোরে, না খুব নরম, তাহলে সামনের জন স্বাভাবিকভাবেই সংযোগ স্থাপন করে। যেমন আমরা কোনো বন্ধুর সাথে স্বাভাবিক এবং স্বচ্ছন্দভাবে কথা বলি, সেই রকম টোন মানুষকে আরাম দেয়। আত্মবিশ্বাস অনুশীলন থেকে আসে। একটা সহজ উপায় হলো প্রতিদিন আয়নার সামনে 2 থেকে 3 মিনিট কথা বলা। যে কোনো বিষয় নিয়ে যা মনে আসে তাই নিয়ে স্বাভাবিকভাবে বলো। নিজের কণ্ঠস্বর শোনো, অভিব্যক্তি দেখো, কখন এবং কিভাবে বিরতি আসছে তা পর্যবেক্ষণ করো। আর একটি উপায় হলো নিজের ফোনে নিজের ভয়েস রেকর্ড করা। যখন আমরা নিজেদেরকে শুনি, তখন আমরা আমাদের দুর্বল জায়গাগুলো বুঝতে পারি। যেমন আমরা কোথায় বলি, কোথায় কথা অপ্রয়োজনীয়ভাবে লম্বা হয়ে যায় বা টোন একঘেয়ে হয়ে যায়। দৃঢ়ভাবে কথা বলার একটি অংশ শারীরিক ভাষাও। যখন আমরা দাঁড়িয়ে কথা বলি, তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকা উচিত, হাতগুলো আলগাভাবে নড়াচড়া করা উচিত এবং চোখের যোগাযোগ থাকা উচিত। এই সব কিছু মিলে আমাদের কণ্ঠে আরও শক্তি যোগ করে। যদি আমাদের শারীরিক ভাষা কাঁপা কাঁপা হয়, তাহলে আমরা যতই শক্তিশালী কথা বলি না কেন, তার প্রভাব কমে যায়। ম্যাকলাউড বলেন যে প্রায় মানুষ কথা বলার সময় দর্শকদের প্রতিক্রিয়ার অতিরিক্ত বিশ্লেষণ করতে শুরু করে। যেমন যদি কেউ বিরক্ত লাগে বা কেউ ফোন দেখে, তাহলে বক্তা নার্ভাস হয়ে যায়, কিন্তু এমনটা করা উচিত নয়।
প্রত্যেকটি দর্শকের নিজস্ব মেজাজ থাকে এবং বক্তার কাজ হলো নিজের বার্তাটি আত্মবিশ্বাসের সাথে পৌঁছে দেওয়া, বিভ্রান্ত না হয়ে। তাই জরুরি হলো যখন আমরা কথা বলছি তখন আমাদের শক্তি, আমাদের কণ্ঠস্বর এবং আমাদের বার্তার ওপর মনোযোগ দেওয়া, অন্যদের শারীরিক ভাষার ওপর নয়। যখনই তুমি কোনো গুরুত্বপূর্ণ কথোপকথনে যাবে, যেমন চাকরির ইন্টারভিউ, প্রেজেন্টেশন বা গ্রুপ ডিসকাশন, তখন কিছু কৌশল অবলম্বন করতে পারো। প্রথমত, গভীর শ্বাস নেওয়া। এটি মনকে শান্ত রাখে এবং কণ্ঠস্বরকে স্থির করে। দ্বিতীয়ত, ধীরে বলা। তাড়াহুড়ো করে বললে বার্তা অস্পষ্ট হতে পারে এবং তোমাকে উদ্বিগ্ন লাগতে পারে। তৃতীয়ত, বিরতি নেওয়া। এক চিন্তা থেকে অন্য চিন্তায় যাওয়ার মাঝে 2 থেকে 3 সেকেন্ডের বিরতি নেওয়া শুধু তোমাকে শ্বাস নেওয়ার সময় দেয় না, বরং সামনের জনকেও বিষয়টি প্রক্রিয়া করার সুযোগ দেয়। দৃঢ়তার অর্থ অভদ্র হওয়া নয়, এর অর্থ হলো পরিষ্কার এবং সম্মানজনকভাবে নিজের কথা রাখা। যেমন, যদি কেউ তোমার কথায় বাধা দেয়, তাহলে তুমি নম্রভাবে বলতে পারো, আমি শুধু এই পয়েন্টটা শেষ করতে চাই, তারপর আমি আপনার কথা শুনব। এতে তুমি শুধু নিজের কথাই রাখলে না, সামনের জনকেও সম্মান দিলে। বাস্তব জীবনে দৃঢ় বক্তৃতার অনেক সুবিধা আছে। অফিসে যদি তোমার মনে হয় যে তোমার কাজ নজরে আসছে না, তাহলে অভিযোগ করার পরিবর্তে তুমি শান্তভাবে তোমার ম্যানেজারকে বলতে পারো, আমি আমার সাম্প্রতিক অবদান এবং বিকাশের সুযোগ নিয়ে আলোচনা করার একটি সুযোগ পেতে চাই। একইভাবে, যদি কোনো বন্ধু তোমাকে আঘাত করে, তাহলে চিৎকার করা বা উপেক্ষা করার পরিবর্তে তুমি বলতে পারো, ওই ঘটনায় আমার খারাপ লেগেছিল, আমরা কি এটা নিয়ে কথা বলতে পারি? এই ধরনের কথা তোমাকে একজন পরিপক্ক এবং আবেগগতভাবে বুদ্ধিমান বক্তা হিসেবে তৈরি করে। যখন আমরা পরিষ্কার এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলি, তখন মানুষের আমাদের ওপর বিশ্বাস জন্মায়। তুমি শিক্ষক, ছাত্র, উদ্যোক্তা বা যে কোনো ক্ষেত্রেই থাকো না কেন, এই দক্ষতা তোমাকে সব জায়গায় এগিয়ে নিয়ে যাবে। কারণ আজকের দুনিয়ায় ধারণা তো সবার কাছেই আছে, কিন্তু যারা সেগুলোকে আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করতে পারে, তারাই মনোযোগ আকর্ষণ করে। আত্মবিশ্বাসের সাথে কথা বলা শুধু বাইরের প্রভাবের জন্য নয়, এটি আত্মবিশ্বাসেরই প্রকাশ। যখন তুমি নিজের শব্দের উপর বিশ্বাস রাখো, তখন তোমার কণ্ঠে স্বাভাবিকভাবেই শক্তি চলে আসে। তখন তোমার জোরে বলার প্রয়োজন হয় না, না কাউকে প্রভাবিত করার। তোমার সততাই মানুষকে স্পর্শ করে। আরেকটি বিষয় যা ম্যাকলাউড জোর দিয়ে বলেন, তা হলো উদ্দেশ্যমূলক বক্তৃতা। মানে যাই বলো, ভেবে বলো, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলো এবং প্রতিটি শব্দের একটি উদ্দেশ্য থাকুক। যখন তোমার বক্তৃতা উদ্দেশ্যমূলক হয়, তখন তোমাকে আরও পরিপক্ক এবং চিন্তাশীল মনে হয়। যেমন, কাউকে অনুপ্রাণিত করতে হলে সরাসরি বলো, আমি তোমার সম্ভাবনায় বিশ্বাস করি। এটি ছোট, সহজ এবং প্রভাবশালী। এর পরিবর্তে যদি আমরা ঘুরিয়ে পেঁচিয়ে 5 লাইন বলি এবং মূল বিষয়টি হারিয়ে ফেলি, তাহলে প্রভাব কমে যায়। কখনো কখনো আত্মবিশ্বাসের সাথে বলার জন্য মতামত নেওয়াও সাহায্যকারী হয়। তোমার কোনো বিশ্বস্ত বন্ধু বা পরামর্শদাতাকে বলো, যেন সে তোমাকে শোনে এবং সৎ মতামত দেয়। সে তোমাকে বলতে পারে তোমার কথা কোথায় অস্পষ্ট হচ্ছে, টোন কেমন লাগছে, বা কোন অভ্যেসটি মনোযোগ নষ্ট করছে। এতে উন্নতি করতে খুব সাহায্য হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজেকে বিচার করো না। কমিউনিকেশন একটি ক্রমবিকশমান দক্ষতা। প্রতিবার যখন তুমি কথা বলো, তা ভালো হোক বা না হোক, তুমি কিছু না কিছু শেখো। ভুলগুলোকে ব্যক্তিগতভাবে নিও না, শুধু শিখতে থাকো এবং পরের বার আরও ভালো করার চেষ্টা করো। তাই মনে রেখো, পরিষ্কার এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলা কোনো বিলাসিতা নয়, এটি একটি শক্তিশালী দক্ষতা যা তোমাকে প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল হওয়ার সুযোগ দেয়। তুমি বন্ধুর সাথে স্বাভাবিকভাবে কথা বলছো, কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে মতামত দিচ্ছ বা কাউকে পথ দেখাচ্ছ, তোমার কণ্ঠস্বর, তোমার স্বচ্ছতা এবং তোমার আত্মবিশ্বাসী তোমার পরিচয় হয়ে ওঠে। অনুশীলন করো, পরীক্ষা নিরীক্ষা করো এবং ধীরে ধীরে এমন একজন বক্তা হয়ে ওঠো যাকে শুধু শোনা হয় না, মনেও রাখা হয়। কিছু মানুষ এমন থাকে যাদের সাথে কথা বলা প্রত্যেকবারই কঠিন মনে হয়। কখনো তারা কথায় রেগে যায়, কখনো সব কিছুতে নেতিবাচকতা খুঁজে বের করে, আবার কখনো মনে হয় যেন তারা শুধু ঝগড়া করার জন্যই কথা বলছে। এমন মানুষদের সাথে মোকাবিলা করা সত্যিই চ্যালেঞ্জিং, কিন্তু ম্যাকলাউডের বই আমাদের শেখায় যে এই ধরনের মানুষকে সামলানো সম্ভব, শুধু একটু ধৈর্য, একটু বোঝাপড়া আর কিছু স্মার্ট কৌশল, যা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসী বক্তা করে তুলতে পারে। প্রথমেই যে কথাটা আমাদের বোঝা উচিত তা হলো, যখন কোনো ব্যক্তি আক্রমণাত্মক, অভদ্র বা খুব নেতিবাচক মনোভাব নিয়ে কথা বলে, তখন জরুরি নয় যে সে আমাদের বিরুদ্ধে। অনেক সময় এমনও হয় যে সেই ব্যক্তির মধ্যে হতাশা আগে থেকেই ভরা থাকে এবং সে সেই মানসিক চাপ বের করার জন্যে যে কোনো কথোপকথনকে একটি সুযোগ বানিয়ে নেয়। যদি আমরা বুঝতে পারি যে তাদের আচরণ ব্যক্তিগত নয়, তাহলে আমরা নিজেদেরকে আরও শান্তভাবে সামলাতে পারব। ম্যাকলাউড বলেন যে যখনই কোনো কঠিন ব্যক্তির মুখোমুখি হতে হবে, তখন সবচেয়ে জরুরি হলো শান্ত থাকা। যখন কেউ চিৎকার করে বা ব্যঙ্গাত্মক মন্তব্য করে, তখন আমাদের প্রথম প্রবৃত্তি হয় উত্তরে কিছু বলে দেওয়া,
নিজেদেরকে রক্ষা করা বা উল্টে তার ওপর রাগ দেখানো, কিন্তু এটাই সেই মুহূর্ত যখন আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি দুই দিক থেকেই আগুন লাগে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই প্রথম পদক্ষেপ হলো গভীর শ্বাস নাও, কণ্ঠস্বর স্থির রাখো এবং প্রতিক্রিয়া বা রিয়্যাক্ট করার পরিবর্তে সাড়া দাও। একটি কার্যকর উপায় হলো সেই ব্যক্তিকে প্রথমে ভালোভাবে শোনা। যখন কোনো ব্যক্তি রেগে থাকে বা অভিযোগ করে তখন তার মধ্যে একটি আকুতি থাকে যে কেউ তাকে বুঝুক। যদি আমরা মাঝে বাধা দিই বা নিজেদের সাফাই দিতে শুরু করি তাহলে সে আরও রেগে যায়। কিন্তু যদি আমরা পুরো মনোযোগ দিয়ে শুনি, চোখের যোগাযোগ রাখি এবং একটু সহানুভূতিশীল সুরে বলি, যেমন আমি বুঝতে পারছি কেন আপনি হতাশ, বা আমি বুঝতে পারছি আপনার কেন এই কথাটা খারাপ লেগেছে, তাহলে তার মনোভাব কিছুটা নরম হতে পারে। শোনা হলো নিরাময়, এই কথাটা ম্যাকলাউড বারবার জোর দিয়ে বলেন। শোনার পাশাপাশি আরেকটি কৌশল হলো রিফ্রেজিং বা প্যারাফ্রেজিং। এর মানে হলো সামনের জন যা বলছে তার নিজের ভাষায় পুনরাবৃত্তি করে দেখা যে আমরা বুঝতে পারছি। যেমন যদি কেউ বলে তুমি কখনো আমার কথার পরোয়া করো না, তাহলে আপনি শান্তভাবে বলতে পারেন তোমার মনে হচ্ছে যে আমি তোমার অনুভূতিকে গুরুত্ব দিই না। এতে সামনের জনের মনে হবে যে তার কথা শোনা হচ্ছে এবং হয়তো সে কিছুটা শান্ত হবে। কঠিন কথোপকথনে সবচেয়ে জরুরি হলো নেতিবাচক টোনকে পজিটিভ দিকে ঘুরিয়ে দেওয়া। একেই ম্যাকলাউড বলেন কথোপকথনকে পুনর্নির্দেশিত করা বা রিডাইরেক্টিং দ্য কনভারসেশন। যেমন যদি কেউ বারবার দোষারোপ করে তাহলে পাল্টা দোষারোপ না করে আপনি জিজ্ঞাসা করতে পারেন এই সিচুয়েশনকে আরও ভালো করার জন্য আমরা দুজনে কি করতে পারি, বা আপনি কি চান যে আমরা একসাথে কোনো সমাধান বের করি। এইভাবে আপনি কথোপকথনকে ঝগড়া থেকে সমাধানের দিকে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সারসংক্ষেপটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের ধন্যবাদ।